আমি যদি একটু একাদশ নিয়ে কথা বলতে চাই দুই দলের, সেটিকে আপনি আসলে কিভাবে বিশ্লেষণ করবেন? আর্জেন্টিনা এবং ইংল্যান্ডের একাদশ ঠিক কেমন হতে পারে? আর্জেন্টিনা এবং ইংল্যান্ডের আমার কাছে যে তথ্য আছে মিডিয়ার কাছ থেকে, ওই দেশের নিজ নিজ দেশের মিডিয়া, দুই দেশের একাদশী একাধিক পরিবর্তন আসার পসিবিলিটি আসবেই এমনটা বলা কঠিন, কিন্তু আসতে পারে। আমি একটু দেখাতে চাই, প্রথমে আর্জেন্টিনা দিয়ে শুরু করি। আর্জেন্টিনার সম্ভাব্য একাদশটা, আর্জেন্টিনা কিন্তু ফরমেশনে গত 2 ম্যাচ থেকে চেঞ্জ এনেছে। আর্জেন্টিনা 4-4-2 ফরমেশনে খেলে থাকে, কিন্তু সবশেষ ম্যাচে আমরা দেখেছি যে তারা 4-1-3-2 ফরমেশনে খেলেছে। এই ম্যাচেও তাই হবে, আমাদের এখানে 4-4-2 আছে। জাস্ট আপনি লিয়ান্দ্রো পারাদেসকে একটু পেছনে নামবেন, এটাকে পিভিট রোড বলে থাকে বা ডিফেন্সিভ মিডফিল্ডার, হোল্ডিং মিডফিল্ডার বলে থাকে। তিনি 2 ডিফেন্ডার মার্টিনেজ এবং রোমেরোর সামনে খেলবেন এবং তেগলিয়েফিয়াকো এবং মুনিলে আক্রমণে চলে যাবেন। তো সেই জায়গাটা থেকে এইরকমই হবে। এখন আর্জেন্টিনা একাদশের 2টি পরিবর্তনের যে গুঞ্জন আছে বা আর্জেন্টাইন মিডিয়াগুলো বলছে, মনিলা খেলবেন নাকি সেখানে মন্ট্রিয়াল খেলবেন। মনিলা হচ্ছে অ্যাটাকিং সেন্টার, তারা যদি শুরু থেকেই আক্রমণ করতে চায় যে আমরা ইংল্যান্ডের সাথে শুরু থেকে আক্রমণে যাব, সেক্ষেত্রে মনিলা থাকবে। যদি তারা মনে করে যে আমরা একটু ডিফেন্সিভ সলিডারিটি চাই, সেক্ষেত্রে হয়তো মন্ট্রিয়াল থাকবে। এটাই হলো এই জায়গায়। বাকি যেই জায়গাগুলো মোটামুটি ফিক্স থাকছে। এবং রাইটস এই জায়গাটা আমি 17 নম্বর দেখেন সিমিওনিকে রেখেছি। এই জায়গাটাতেই হচ্ছে বলা হচ্ছে যে ডিপলকে রাখা হবে না, ডিপলকেই থাকার সম্ভাবনা বেশি। আমি ব্যক্তিগতভাবে মনে করি ডিপলের থাকা উচিত। তিনি ডিফেন্সিভ এবং পাসিং দুইটাও ইম্পর্টেন্ট। তবে আর্জেন্টাইন গণমাধ্যম বলছে ডিপলকে রেস্ট দিয়ে সেই জায়গায় আসলে সিমিওনি থাকতে পারেন কিংবা নিকো গঞ্জালেজও থাকতে পারেন। এবার ইংল্যান্ডের একাদশটা কেমন হতে পারে সেটি একটু দেখাই। ইংল্যান্ডের ফরমেশনটা কিন্তু 4-2-3-1। তারা একটু মাঝমাঠে নিয়ন্ত্রণ রাখতে চায়, তাদের মিডফিল্ডারের সংখ্যা যেহেতু বেশি। আমি যদি পরিবর্তনের কথা বলি, এই একাদশটা মোটামুটি এই সেটআপটাই থাকছে। রিস জেমস খেলবেন কিনা সেটা নিয়ে দোলাচল আছে। তারা যদি বেশি অ্যাগ্রেসিভ মুডে তারাও খেলতে চায়, আমরা জানি রিস জেমস চেলসিতে খেলে থাকেন, খুবই অ্যাগ্রেসিভ প্লেয়ার, সেক্ষেত্রে রিস জেমস থাকবে। তারা যদি একটু ডিফেন্সিভ মুডে থাকতে চায়, সেক্ষেত্রে কনসা রাইট ব্যাকে আসবেন এবং জন স্টোনস তার জায়গায় যাবে। বাকি জায়গাগুলো ওরেলি গুয়ে তারাই থাকছেন। মাঝমাঠে ডেক্লান রাইস ফিট হয়েছেন, এটা ইংল্যান্ডের জন্য সুখবর। এবং সামনে আসলে তেমন কোনো চেঞ্জ নেই, সাকা, বেলিংহাম, গর্ডনের সাথে, সামনে তো হ্যারি কেন থাকছেই। এটাই মোটামুটি আসলে দুই দলের একাদশ। হাসিন, আরেকটা বিষয় জানতে চাই, মেসি, আলভারেজ, এদিকে কেইন, বেলিংহাম, অনেকেই কথাই মনে হচ্ছে যে হাই ভোল্টেজ। কারা থাকছে, কারা হতে যাচ্ছে এই ম্যাচের বা হাই ভোল্টেজ পারফর্মার? আসলে ফুটবল তো দলগত খেলা, 11 জনই খুব গুরুত্বপূর্ণ, সবার পারফরমেন্স গুরুত্বপূর্ণ। রাইট ব্যাক, লেফট ব্যাক, গোলরক্ষক, গোলকিপারদের পারফরমেন্স আমার মনে হয় খুব গুরুত্বপূর্ণ হবে। তবে আমি পজিশন ওয়াইজ 3টা পজিশন বিবেচনায় ব্যাটেল রেখেছি। শুরুতেই তো আপনি লিওনেল মেসিকে বাইরে রাখতে পারবেনই না। আমরা একটু ছবিগুলো আমাদের দেখাতে চাই, ছবি দেখিয়ে আলোচনায় আসতে চাই। বিষয়টা আমি রেখেছি আর্জেন্টিনার আসলে মূল পরিকল্পনা, নেতা, কান্ডারি আপনি যাই বলুন, সেটা তো লিওনেল মেসি। এখন লিওনেল মেসি সেন্ট্রালি অপারেট করতে পছন্দ করেন বা করছেন এই বিশ্বকাপে। জোন 14 নামে একটা কথা আছে ডি বক্সের সামনে, ইংল্যান্ডের ডি বক্সের সামনের যে স্পেসটা, সেটাতেই আসলে মেসি বেশি অপারেট করে থাকেন, স্পেস ক্রিয়েট তৈরি করতে থাকেন। এবং সেই জায়গায় আমি মেসির সঙ্গে ডেক্লান রাইসকে রেখেছি। তিনি যেহেতু হোল্ডিং মিডফিল্ডার হিসেবে খেলবেন বা সিএম হিসেবে খেলবেন, তার প্রধান দায়িত্ব থাকবে মেসিকে আটকানো। রাইসের পারফরমেন্সের উপরেই নির্ভর করবে যে আসলে ইংল্যান্ডের পারফরমেন্সটা কতটুকু ভালো নির্ভর করছে। যেহেতু রাইস মেসিকে একটু কম্প্যাক্ট করে রাখতে পারেন, সেরা ফর্মে সেরা স্পেস দিতে না চান, সেই জায়গাটা যদি সফল হন, সেক্ষেত্রে ইংল্যান্ডের ভালো করার সুযোগ থাকবে। আবার মেসি যদি রাইসকে পরাজিত করে, আমার কাছে মনে হয় আর্জেন্টিনা জয়ের সম্ভাবনাটা বেড়ে যাবে। পরবর্তী একটা ছবি আছে, সেই জায়গায় দেখাতে চাই আর্জেন্টিনার জন্য যেমন মেসি ইম্পর্টেন্ট, ইংল্যান্ডের জন্য ঠিক বেলিংহাম সেই একইভাবে ইম্পর্টেন্ট। এই অ্যাটাকিং মিডফিল্ডার এইবারের বিশ্বকাপে 6টি গোল করেছেন, তার অ্যাসিস্টও আছে। এবং যেহেতু তিনি মেসির পজিশনে, আমি যদি সেই জোন 14-এর কথা বলি, অর্থাৎ আর্জেন্টিনা ডি বক্সের সামনেই তিনি পেনিট্রেট সৃষ্টি করার চেষ্টা করবেন। এবং বেলিংহামের বৈশিষ্ট্য হচ্ছে তিনি দ্রুত রান মেক করে থাকেন, হঠাৎ দাঁড়িয়ে থাকতেই দ্রুত গতিতে এক্সিলারেট করেন তার দৌড়। এবং পারাদেস যেহেতু হোল্ডিং মিডফিল্ডারের পজিশনে খেলবেন, তার দায়িত্ব থাকবে যে বেলিংহামকে আটকানোর কাজটা তিনি করবেন মূলত। আরেকটা পজিশন আমি রেখেছি, সেই জায়গাটা দেখাতে চাই। পরবর্তী ছবিটা আমাদের যেই আছে, হ্যারি কেন এবং হুলিয়ান আলভারেজ। আমার মনে হয় যে মেসি এবং জুড বেলিংহামের উপর চাপ কমানোর দায়িত্বটা এই দুজনেরই থাকবে। হ্যারি কেনেরও কিন্তু 6টি গোল, দারুণ ফর্মে আছেন তিনি। হুলিয়ান আলভারেজও লাস্ট ম্যাচে কীভাবে ভালো গোল করেছেন সেটা আমরা জানি। এই দুজন প্রতিপক্ষ নয়, কিন্তু এই দুজনের দায়িত্ব থাকবে গোল করার ক্ষেত্রে। মেসি এবং বেলিংহামের উপর চাপটা এই দুজনই কমাতে পারেন, এই দুজনের পারফরমেন্সটা খুব গুরুত্বপূর্ণ। তবে আর্জেন্টিনার পার্সপেক্টিভ থেকে আরেকটা ফুটবলারের পারফরমেন্সটা খুব গুরুত্বপূর্ণ হবে, সেটা হলো ক্রিশ্চিয়ান রোমেরো। আমি একটু ছবি একটা রেখেছি, রোমেরোর ছবিটা দেখা যাচ্ছে। আমি রোমেরোর কথাটা কেন বলছি, ডিফেন্স কিন্তু আমরা দেখেছি আর্জেন্টিনা গোল করছে যেমন, তেমনি কিন্তু গোল খেয়েও যাচ্ছে।
রোমেরোর যেই বৈশিষ্ট্যটা হচ্ছে তিনি একটা লাইন অনেক সময় মেনটেন করতে পারেন না। আমরা দেখেছি গত ম্যাচে যে একটা লাইন, ডিফেন্সিভ লাইন কতটা ইম্পর্টেন্ট। তিনি খুব অ্যাগ্রেসিভ, তার সামনে যদি কোনো ফুটবলার এসে বল নিয়ে পাসিংয়ের চেষ্টা করে তিনি আসলে লাইনটা মেনটেন করেন না, তিনি দ্রুত গিয়ে তাকে অ্যাটাক করেন, বলটা রিকভার করার চেষ্টা করেন, ঠিক এই ছবিটাতে আমরা যেভাবে হয়েছে। এখন তিনি যদি এই অ্যাটাকে সাকসেসফুল হয়ে যান, বল ক্লিয়ার হয়ে যায়, যদি আবার তিনি ব্যর্থ হয়ে যান সেক্ষেত্রে একটা স্পেস তৈরি হয়ে যায় কিন্তু, এবং জুড বেলিংহাম এই ধরনের স্পেসটাতে দ্রুত রান করে একটা আক্রমণ তৈরি করার চেষ্টা করে থাকে। তো আমার মনে হয় রোমেরোর ডিসিপ্লিন হওয়াটা খুব জরুরি, এবং রোমেরো যদি সামনে এগিয়েও যায় সেই ক্ষেত্রে তাকে লিসান্দ্রো মার্টিনেজকে ব্যাকআপটা দিতে হবে। তো আমার কাছে মনে হচ্ছে এই কয়েকটা প্লেয়ার আসলে কি পারফর্মার হতে পারে এই ম্যাচে।